এক টুকরো ধাতু দাম লাখো টাকা। কে খেলছে এই খেলা? আজ ফাঁস হবে সোনার রহস্য। ফের বাড়ল সোনার দাম। সোনার বাজারে আবারও আগুন। আবারও বাড়তে পারে স্বর্ণের দাম। সোনার দর বাড়ার ইঙ্গিত। সোনা নিয়ে এমন চটকদার শিরোনাম আর সংবাদ এখন অহরহ। প্রায় প্রতিদিনই বাড়ছে সোনার দাম। এখন তো লাখ টাকায় পৌঁছে গেছে। অথচ আরো কয়েক বছর আগে এই দাম ছিল হাজারের ঘরে। এখন বলবেন বিয়ে হলে সোনা ছাড়া চলেই না, দাম তো বাড়বেই। আমরা সোনা কেনা ছেড়ে দিলেই তো হয়, সিন্ডিকেট তখন এমনিতেই দাম কমাবে। আসলেও কি তাই? প্রথমত, স্বর্ণ বাজারের আলু পেঁয়াজ না যে কেনা ছেড়ে দিলে পচে যাওয়ার ভয়ে কমে বিক্রি হবে। দ্বিতীয়ত, সোনার দাম বাড়ার সাথে বিয়ের আদতেও কোনো সম্পর্ক নেই। সোনার দাম বাড়ার পেছনে আছে ভিন্ন এক কারণ, ভিন্ন এক জটিল খেলা। এই খেলায় আপনি আমি শুধু দর্শক, আর আসল কলকাঠি নাড়ে অজানা এক শক্তিশালী পক্ষ। মাত্র 7-8 বছর আগেও স্বর্ণের দাম ভরিতে ছিল 50 কি 60 হাজারের ঘরে। এখন তার দাম 1,70,000-এর ঘরে। এটা শুধু বাংলাদেশের কথা, আন্তর্জাতিক বাজারেও চলছে এই একই খেলা। মাত্র কয়েক বছরের ব্যবধানে এত বাড়তি দাম। কিন্তু কেন? বিশ্বে কি সোনার খনি শুকিয়ে গেছে, নাকি উৎপাদন বন্ধ হয়েছে? বিষয়টা এমন হলে সহজ মনে হতো, কিন্তু বিষয়টা মোটেও সহজ না। সংবাদপত্রের পাতায় ঘুরে পাওয়া যায় ভিন্ন তথ্য। তাহলে কি স্বর্ণ নিয়ে বিশ্ব নেতাদের চলছে গোপন রাজনীতি? জানতে হলে শেষ পর্যন্ত station.1416-এর সাথে থাকুন, কারণ আজকে ফাঁস হবে স্বর্ণ রহস্য। কেন তরতরিয়ে বাড়ছে সোনার দাম? কিভাবে এক সামান্য ধাতু হয়ে উঠল আন্তর্জাতিক অর্থনীতির মারাত্মক হাতিয়ার? আজ যে ধাতুকে আমরা স্বর্ণ বলে চিনি, তা একদিনে বিশ্ববাজারে মহামূল্যবান ধাতুতে পরিণত হয়নি, বরং এর পেছনে আছে হাজার বছরের রোমাঞ্চিত ইতিহাস, আছে রক্তঝরা যুদ্ধ আর ভূরাজনীতির জটিল চক্রান্ত। একবার ভাবুন তো, যখন মানুষ প্রথমবার সোনার খনির সন্ধান পেল, কি ভেবেছিল? চকচকে হলদে বর্ণের এই ধাতু তাদের কাছে হয়তো সাধারণ ছিল, কিন্তু তখনও তারা জানত না তারা এমন কিছু আবিষ্কার করেছে যা বিশ্বের রাজনীতির পটচিত্রই পাল্টে রাখবে। কিন্তু সময়ের সাথে তারা বুঝতে পারল এটা সাধারণ কিছু না, কারণ স্বর্ণ অন্যান্য ধাতুর তুলনায় ওজন ছিল হালকা, উজ্জ্বল বর্ণের এবং এতে মরিচা ধরত না। সোনার এমন ভিন্নতার জন্য 3000 খ্রিস্টপূর্ব সময়কালে মিশরের ফারাওরা বিশ্বাস করতেন স্বর্ণের বিশেষ ক্ষমতা রয়েছে। ভাবতেন এটি হলো সূর্যের কণিকা। তাই যখন কোনো ফারাও মারা যেত, তার সাথে স্বর্ণের অলংকার দিয়ে দিত, যেন পরকালেও রাজা রাজাই থাকে। মিশরের মতো ভারতের সিন্ধু সভ্যতায়ও স্বর্ণের খোঁজ পাওয়া যায়। সে সময় স্বর্ণ ক্ষমতা ও সম্পদের প্রতীক ছিল। বর্তমানের সাথে প্রাচীন যুগের একটা মিল রয়েছে। এখনও যেমন নিম্নবিত্তরা স্বর্ণ কেনার কথা কেবল স্বপ্নেই ভাবতে পারেন, সে সময়েও নিম্নবিত্তরা হা করে দেখত, কেনার সামর্থ্য তাদের ছিল না। সোনার এই প্রভাবশালী ক্ষমতার মূল কারণ ছিল মুদ্রা হিসেবে সোনার ব্যবহার। অনেকেই জানেন যে পূর্বে কড়ি, পাথর, রূপা, স্বর্ণ ইত্যাদি মুদ্রা হিসেবে ব্যবহার হতো, কিন্তু স্থায়িত্বের দিক থেকে স্বর্ণ ছিল টেকসই আর বহনযোগ্য। ফলে সময়ের সাথে সোনার মুদ্রা মূল্যবান সম্পদ হয়ে দাঁড়াল। ইতিহাস ঘেঁটে জানা যায়, রোমান সাম্রাজ্য, পারস্য, চীন, ভারত উপমহাদেশ প্রায় প্রত্যেকটা সভ্যতাই সম্পদ হিসেবে সোনা জমা করত। সে সময় থেকেই সোনা সম্পদ ও বিনিয়োগের প্রধান মাধ্যম হয়ে দাঁড়ায়, আর সেখান থেকেই শুরু সোনা কেন্দ্রিক অর্থনীতির। সোনার গুরুত্ব নিয়ে এমন আরও অনেক ঘটনা রয়েছে। কলম্বাসের আমেরিকা অভিযানের ঘটনা হয়তো অনেকেই জানেন। রোমাঞ্চিত এই অভিযানের মূলে ছিল সোনার খোঁজ। আবার আমেরিকার ইতিহাসে গুরুত্বপূর্ণ দুই সভ্যতা, ইনকা আর অ্যাজটেক সভ্যতা, ধ্বংস হয়েছিল সোনার লোভে। প্রাচীন যুগ থেকেই ক্ষমতা আর সম্পদ হিসেবে সোনার একটা আলাদা মাহাত্ম্য ছিল। কিন্তু কালের পরিক্রমায় স্বর্ণ রাজার মুকুট থেকে রাজনীতির দাবার ছকে কিভাবে নেমে আসলো, সেটা এক বিশাল রহস্য। রহস্যের জটলা আস্তে আস্তে উন্মোচন হবে। মুদ্রা থেকে অলংকার, তার থেকে কিভাবে অর্থনীতির অস্ত্র হয়ে উঠল স্বর্ণ, সেই রহস্যের জটলা একটু পরেই খুলব। সংবাদপত্র বা টেলিভিশনের সংবাদে আমরা প্রায় প্রতিদিনই স্বর্ণের দাম বাড়ছে শুনি। সম্প্রতি ইরান ইসরায়েলকে কেন্দ্র করে আরও এক ধাপ দাম বেড়েছে।
এটা অনেকটা স্বাভাবিক লাগছে, যুদ্ধ সংঘাত হলে স্বর্ণের দাম বাড়বেই, এমনটাই তো হওয়ার কথা। কিন্তু ভাবুন তো, ইরান ইসরায়েলের যুদ্ধের আগেও তো দাম বাড়তি ছিল, তাহলে তার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো ছিল, হয়তো তার জন্য বেড়েছে, কিন্তু তারও আগ থেকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলছে, সে সময় কিন্তু এমন চড়া দাম ছিল না। তাহলে প্রশ্ন কিন্তু থেকেই যায়, আসলেও কি যুদ্ধ বাঁধলেই সোনার দাম বাড়ে? এইবার আসি বিয়ের দিকে। সহজ সমীকরণ, যোগানের তুলনায় চাহিদা বেশি থাকলে দাম বাড়ে। এখন মানুষ বিয়েতে বেশি স্বর্ণ দিচ্ছে, তাই দাম বাড়ছে। এটা একটা কমন চিন্তা, কিন্তু এখন সবাই বেশ আধুনিক হয়েছে। খেয়াল করলে দেখবেন বিয়েতে এখন আগের মতন স্বর্ণ পড়ে না। তাহলে বিয়ে কিভাবে সোনার দাম বাড়ার কারণ হতে পারে? যুদ্ধও না, বিয়েও না, তাহলে সোনার দাম বাড়ছে কেন? বাড়ছে কেন, এই প্রশ্নের থেকে বেশি যুক্তিসঙ্গত হবে কে বাড়াচ্ছে, কেন বাড়াচ্ছে, এর পেছনে আসল খেলোয়াড় কে। পুরো বিশ্বে বর্তমানে স্বর্ণ নিয়ে এক জটিল খেলা চলছে। এখন আর স্বর্ণ কেবল অলংকার না, বরং পারমাণবিক অস্ত্রের মতোই শক্তিশালী। আচ্ছা, আমেরিকা কিভাবে আজ এত শক্তিধর রাষ্ট্র জানেন? ছোট্ট করে তাহলে আমেরিকা আর সৌদির তেল রাজনীতি সম্পর্কে বলি। তেলের ভাণ্ডার সৌদিতে ছিল, কিন্তু এই তেল পরিশোধন করতে জানত না সৌদি। তেল পরিশোধনের ব্যবস্থা আবার আমেরিকার ছিল। চালাক আমেরিকা প্রস্তাব আনে, তারা তেল নেবে, বিনিময়ে সৌদি টাকা পাবে। এইবার আমেরিকা তেল উত্তোলন করল, পরিশোধন করল, এরপর মধ্যপ্রাচ্যের তেল আবার মধ্যপ্রাচ্যের কাছেই চড়া দামে বিক্রি করা শুরু করল। সোনার ক্ষেত্রেও এমন। সোনা উৎপাদন হয় এক দেশে, উত্তোলন করে আরেক দেশ, দাম নির্ধারণ করে অন্য দেশ, আর এভাবে চলে সোনার রাজনৈতিক চক্র। বর্তমানে সোনা উৎপাদনের সেরা দেশ হল চীন, তারপর আসে রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা আর আমেরিকা। তারা শুধু যে সোনার খনি চালাচ্ছে এমন না, সোনার পুরো বাজারটাও তাদের হাতে। এইবার ধরেন এই দেশগুলো মিলে সিদ্ধান্ত নিল তারা আর স্বর্ণ উৎপাদন করবে না, তাহলে দেখবেন এক লাফে 10%, 20% দাম বেড়ে যাবে। অনেকটা সিন্ডিকেট ভাব মনে হচ্ছে না? তাহলে এখানে রাজনীতি কোথায় আছে? দাম বাড়ানো কমানোর মাঝেই রাজনীতি আছে। আর একটু গভীরে যাই, ভালো করে বুঝবেন। আপনারা জানেন তো, ঘানা দেশটি বেশ দরিদ্র, কিন্তু জানেন এই দেশে আছে বিশাল সোনার খনি। প্রতিনিয়তই সোনার উত্তোলন চলছে, কাজ করছে হাজার হাজার ঘানার শ্রমিক। ভাবুন তো, পায়ের নিচে সোনার খনি, অথচ দেশটা দরিদ্র। কিভাবে সম্ভব? একটু আগে তেল রাজনীতি নিয়ে বলেছিলাম, ঘানার অবস্থাও একই। ঘানার সোনার উত্তোলনের মতো ক্ষমতা নেই। ঘানার মানুষ নিজের খনিতেই শ্রমিক হিসেবে কাজ করে, মজুরি পায় সামান্য। আর এই সোনা চলে যায় লন্ডন, নিউ ইয়র্ক আর জুরিখের ব্যাংকে। অর্থাৎ সোনা তোলে গরিব দেশ আর মুনাফা জমে ধনী দেশের অ্যাকাউন্টে। ভাববেন না স্বর্ণের খেলা এই উৎপাদন আর উত্তোলন দিয়েই সীমাবদ্ধ, কারণ এই খেলা আরও জটিল। স্বর্ণ উৎপাদন যেই দেশেই হোক, চীন কি আফ্রিকা, দাম ঠিক করে অন্য কেউ। এই যে দাম কম বা বেশি, তার পেছনে নাটের গুরু বিশ্বের কিছু বড় আর্থিক প্রতিষ্ঠান। স্বর্ণের দাম বাড়লে তাদের কথায় বাড়ে, দাম কমলে তাদের কথাতেই কমে। সোনার দাম নিয়ন্ত্রণ করে কিভাবে লাভ হবে, এটা এক ভিন্ন ধরনের রাজনৈতিক খেলা। আপনি জানেনই না কখন আপনার ব্রেইন ওয়াশ করে বাড়তি দামে আপনাকে দিয়ে সোনা ক্রয় করানো হচ্ছে। এই যে আপনারা ভাবেন যুদ্ধ হচ্ছে, সংকট আছে, বিয়ের মৌসুম, আরও কত কি, ভেবে দেখেছেন কি এগুলো আদতেও কি সত্যি? এই খেলার মাস্টারমাইন্ড বিশ্বের কিছু বড় আর্থিক প্রতিষ্ঠান, যেমন ব্ল্যাক রক, ভ্যানগার্ড, ফিডেলিটি, এসপিডিআর গোল্ড শেয়ার্স, যাদের সম্পদের পরিমাণ একটা পুরো দেশের সম্পদের থেকেও বেশি। আর বলাই বাহুল্য, এই সম্পদের পাহাড় আপনাকে আমাকে বোকা বানিয়ে গড়া হয়েছে। এই বড় প্রতিষ্ঠানগুলো বাজার মূল্যে বিপুল পরিমাণ স্বর্ণ রিজার্ভ করে। এতে বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি হয়ে সরবরাহ কমে যায়, আর এতেই সোনার দাম হয় আকাশচুম্বী। এভাবেই শুরু হয় ডিমান্ড অ্যান্ড হাইপ গেম। এই প্রতিষ্ঠানগুলো আগে থেকেই খোঁজ রাখে কখন কোথায় যুদ্ধ হবে। এই সংবাদগুলো আবার তাদেরই বিশ্লেষকেরা বড় গলায় এইভাবে প্রকাশ করে, চলছে যুদ্ধ, আরও বাড়বে স্বর্ণের দাম, আরও বাড়বে স্বর্ণের মূল্য, হাতের নাগালের বাইরে চলে যেতে পারে সোনার দাম। গণমাধ্যমের ম্যাজিক বুলেট তত্ত্ব অনুযায়ী
গণমাধ্যমের তথ্য মানুষের ব্রেইনে বুলেটের মতো আঘাত করে, আর মানুষ তাই বিশ্বাস করে। মিডিয়া এই থিওরি খুব ভালো করে ব্যবহার করে মানুষের ব্রেইন নিয়ন্ত্রণ করে। বাড়িয়ে চড়িয়ে চটকদার শিরোনাম দিয়ে জনগণের মনে একটা ভয় সৃষ্টি করে, আর মানুষও ভয়ে সোনার দাম বাড়ছে শুনে আগে আগে স্বর্ণ কিনে রিজার্ভ করতে শুরু করে। এইবার বলি, বড় প্রতিষ্ঠানগুলো কিভাবে স্বর্ণের খেলাটা খেলে। তারা স্বর্ণের কৃত্রিম সংকট তৈরি করে তাদের রিজার্ভ করা স্বর্ণ বেশি দামে বাজারে ছাড়তে শুরু করে। কিন্তু এখানেও একটা ফাঁদ আছে। এই ধরেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বর্ণ কিনল 1 লাখে, এতে বাজারে দাম বেড়ে স্বর্ণের দাম হলো 1.5 লাখ। এইবার এই প্রতিষ্ঠানগুলো তাদের রিজার্ভ করা স্বর্ণ ছাড়ে, এতে স্বর্ণের দাম 1 কি 2,000 কমে, আর মানুষও এই ফাঁদে পা দেয়, ভাবে স্বর্ণের দাম বেড়ে আবার কমছে, আবার বাড়তে পারে, এখনই স্বর্ণ কিনে রাখতে হবে, আর হুড়মুড়িয়ে স্বর্ণ কিনতে উঠে পড়ে লাগে। এইবার বুঝলেন স্বর্ণের দাম 3,000 বেড়ে কেন 500 কমে। একে বলে হানি ট্র্যাপ। আপনাকে লোভ দেখিয়ে আপনার ব্রেইন ওয়াশ করে আপনার পকেট ফাঁকা করে। আচ্ছা, এটা কি তাহলে বিশাল কোনো ষড়যন্ত্র? না, ষড়যন্ত্র না, এটা আসলে এক প্রকার স্মার্ট কন্ট্রোল, যেখানে জ্ঞান, অর্থ আর মিডিয়া মিলে একটা বড় খেলা সাজায়, আর আপনার অজান্তেই সেই খেলায় আপনি তাদের কলের পুতুল হয়ে ওঠেন। এটাই তো সোনার রাজনীতি। এছাড়া আরেকটা বিষয় খেয়াল করবেন, আগের তুলনায় এখন প্রযুক্তির ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। আমরা যেন প্রযুক্তি ছাড়া চলতেই পারি না, কিন্তু ভেবে দেখেছেন, যখন এত প্রযুক্তি ছিল না তখন আমরা সব কাজ করতে পেরেছি, বরং সে সময় আমরা আরো ভালো ছিলাম, পরিবেশ আরো সুন্দর ও স্বাস্থ্যসম্মত ছিল। তাহলে প্রযুক্তির এত উন্নয়ন আর প্রসারও কি একটা ফাঁদ? হ্যাঁ, এই নয়া নয়া প্রযুক্তিও একটা ফাঁদ। জীবনকে সহজ করবে, সময় বাঁচাবে এমন মুখরোচক প্রচারণায় আপনি আমি বিশ্বাস করি প্রযুক্তি ছাড়া আমরা চলতে পারবো না। আমরা যে নতুন নতুন টেক গেজেট ব্যবহার করছি, এসব তৈরিতে প্রয়োজন হয় স্বর্ণের, কারণ স্বর্ণ দুর্দান্ত কন্ডাক্টর হিসেবে কাজ করতে পারে। এটি তাপ ও বিদ্যুৎ উভয় পরিবাহী, আর এর স্থায়িত্ব অন্য যে কোনো ধাতুর তুলনায় অনেক বেশি, যে কারণে বড় বড় টেক জায়ান্টরা গেজেট তৈরির জন্য স্বর্ণ রিজার্ভ করছে, আর এতে বাজারে সংকট তৈরি হচ্ছে, সরবরাহ কমছে, দাম বাড়ছে। ইটস এ লুপ। আপনি ফাঁদে পড়ছেন, গেজেট কিনছেন, তারা রিজার্ভ করছে, দাম বাড়ছে। এইবার আসি আমাদের দেশের কথায়। আপনারা কি জানেন বাংলাদেশে সোনার দাম বিশ্ববাজারের তুলনায়ও বেশি? না কোনো বড় আর্থিক প্রতিষ্ঠান আছে, না স্বর্ণের খনি শুকিয়ে গেছে, না কোনো প্রযুক্তির আবিষ্কার করছে, কিছুই করছে না, তবুও বিশ্ববাজারের তুলনায় অন্তত 10,000 টাকা বাড়তি স্বর্ণের দাম রাখছে বাংলাদেশ। এর মূল কারণ হলো অসাধু সিন্ডিকেট। স্বর্ণ থাকতেও কৃত্রিম সংকট তৈরি করতে বলে ডলার রেট কমে গেছে। এই অসাধু ব্যবসায়ীরা জানে বিয়ের জন্য বাঙালি স্বর্ণ কিনবেই, আর আপনারাও ভাবেন দাম আরও বাড়বে, আর কিনতে পারবো না। এই ভেবে যেভাবে পারেন স্বর্ণ কিনেন, আর আপনার এই আবেগকে পুঁজি করে চলে স্বর্ণের খেলা। ভাবতে পারেন বর্তমানে বাংলাদেশে 22 ক্যারেট স্বর্ণের দাম 1,70,000-এর বেশি, অথচ বিশ্ববাজারে স্বর্ণের মূল্যের সাথে এই স্বর্ণের মূল্যের কোনো মিল নেই। 1-2 হাজার বাড়তি হতে পারে, কিন্তু বিশ্ববাজারের তুলনায় প্রায় 10,000 বেশি মূল্য রাখা হচ্ছে, আর আপনারা কিনছেনও। আরও অবাক করার বিষয়, স্বর্ণের দাম অদ্ভুতভাবে ওঠানামা করছে, তবুও দেশের মিডিয়াগুলো একদম চুপ। এই বিষয় নিয়ে কোনো তদন্ত নেই, কোনো রিপোর্ট নেই। আজ সোনার দাম লাখের ঘরে, কাল 2 লাখের ঘরেও হতে পারে। আসলে মানুষ অনিশ্চয়তা নিয়ে বাঁচতে চায় না, একটা নিরাপত্তা খোঁজে। সেই নিরাপত্তার নাম স্বর্ণ। এছাড়া ডলারের পতন, যুক্তরাষ্ট্রের বাড়তি ঋণ, চীনের স্বর্ণ রিজার্ভ, কৃত্রিম সংকট, দেশীয় সিন্ডিকেট, মিডিয়ার নীরবতা আর আমাদের মানসিকতা সব মিলিয়ে স্বর্ণ তৈরি হয়েছে জটিল এক খেলা। এখন প্রশ্ন হলো, এই খেলার কি কোনো শেষ আছে? একটা বিষয় কি জানেন, যেই খেলার নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রকই নেই, সেই খেলার আদৌ কি অন্ত আছে? পরিশেষে বলবো, যতদিন মানুষের মনে ভয় থাকবে, ততদিন সোনার মূল্য বাড়ার এই খেলাও চলতে থাকবে। দর্শক, এই ছিল আজকের আলোচনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে উন্মোচন হবে নতুন কোনো রহস্য কিংবা চক্রান্ত। তাই মিস করতে না চাইলে স্টেশন.1416 এর সাথেই থাকুন।